हेलो माय डियर स्टूडेंट, हाउ आर यू। आज গাউসের উপপাদ্যের যে পার্ট 2 সেই পার্ট 2 নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে আমরা গাউসের উপপাদ্যের যে পার্ট 1 সেই পার্ট 1 এ কি দেখেছিলাম, যে বিভিন্ন ধরনের কেসের ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ড, তার যে ইকুয়েশন এবং তার যে গ্রাফ সেগুলো দেখেছিলাম। আজকে ফার্স্ট যেটা আছে, অর্থাৎ আগের দিনে 3টে হয়েছিল, আজকে হচ্ছে 4 নাম্বার। সেই 4 নম্বরে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনে আছে চার্জ সলিড স্ফিয়ার। অর্থাৎ একটা নিরেট যে গোলক, সেই নিরেট গোলককে যদি আধান দিয়ে আহিত করা হয় তাহলে তার বিভিন্ন বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা কি হবে এবং তার ক্ষেত্রে যে গ্রাফটা কি হবে সেই গ্রাফটা আমরা ভালো করে দেখব। এর আগের দিন আমরা দেখেছিলাম কি, একটা স্ফেরিক্যাল শেল অর্থাৎ গোলীয় খোলকের ক্ষেত্রে দেখেছিলাম। আজকে যেটা হবে সেটা হচ্ছে সলিড স্ফিয়ার, অর্থাৎ একটা নিরেট গোলক, সেই নিরেট গোলককে যদি আধান দেওয়া হয় তাহলে তার যে বিভিন্ন বিন্দু, সেটা আউটসাইডে একটা পয়েন্ট, তারপর তার সারফেসে একটা পয়েন্ট এবং তার ইন্টারনাল কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো আমরা একটা নিরেট গোলক নিয়ে নিচ্ছি। তাহলে এটা একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ হচ্ছে কত, আর, ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলক। এই নিরেট গোলকটাতে আমরা মোট কিউ পরিমাণের চার্জ দিলাম, ক্যাপিটাল কিউ পরিমাণ। দেখো এর আগের দিন আমরা দেখেছিলাম যে একটা স্ফেরিক্যাল শেল, তাতে যদি আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা কি তার বাইরের যে পৃষ্ঠ সেই পৃষ্ঠে কি ডিস্ট্রিবিউট হবে। এবার এটা একটা নিরেট গোলক, তাহলে তার প্রত্যেকটা জায়গায় চার্জটা কি তুমি ধরে নাও যে সুষমভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে বা সুষমভাবে বণ্টিত হয়েছে, ইউনিফর্মলি হয়তো কি আছে ওখানে ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক আছে, তাহলে তার বিভিন্ন যে বিন্দু, সেই বিন্দুতে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা যেটা দেখব 1 নাম্বার পয়েন্ট, যে আউটসাইডে যদি কোনো একটা বিন্দু হয়, অর্থাৎ এই গোলকটার বাইরের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে যে প্রাবল্য তার রাশিমালা কত হবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো। তাহলে বাইরের বিন্দু বলতে তুমি ধরে নাও এখানে একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে ওই গোলকটার জন্য তোমাকে কি করতে বললো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা সেটা ক্যালকুলেট করতে। তাহলে এখানে আমরা এটা ধরে নাও ও, তাহলে ওপিটাকে ব্যাসার্ধ করে আমরা একটা গাউসীয় তল কি কল্পনা করব। তাহলে ধরে নাও ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা কত, এক্স। তাহলে এক্সটাকে ব্যাসার্ধ করে এরকম আমরা একটা কি করলাম, গাউসীয় তল কল্পনা করলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই গাউসীয় তলের মধ্য দিয়ে কি ইলেকট্রিক যে ফ্লাক্স, সেই ফ্লাক্সটা কি যাবে, আমরা কি টোটাল ফ্লাক্সটা বার করব এবং গাউসের উপপাদ্যের সাহায্যে কি দেখেছি যে টোটাল ফ্লাক্সটা কি হবে, ওই তলের অভ্যন্তরে যে আধানটা আছে সেই আধান ডিভাইডেড বাই কত, এপসাইলন। এটা আমরা দেখেছি। তাহলে এখানে দেখো এই যে গাউসীয় তলটা আমরা নিলাম এক্স ব্যাসার্ধ বিশিষ্ট, তার জন্য আমরা কি করব, তড়িৎ ফ্লাক্স বার করব, ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে দেখো ইলেকট্রিক ফ্লাক্স কি হবে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস, এখানে কি ই ডট ডিএস, এটা হচ্ছে কি ফ্লাক্স, টোটাল ফ্লাক্সের ইকুয়েশন। এবার এখানে দেখো তুমি এই ভিতরের এখানে আর ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলকটা আছে, সেই নিরেট গোলকটাকে কি প্লাস আধান দিয়েছে, প্লাস কিউ আধান। তাহলে ওর থেকে বলরেখা কি হবে, বাইরের দিকে যাবে। তাহলে দেখো এই গোলক থেকে যে বলরেখা, সেই বলরেখাটা কি বাইরের দিকে যাচ্ছে। তুমি জাস্ট কল্পনা করো যে একটা লোহার বল আছে, নিরেট লোহার বল, তাতে প্লাস চার্জ দিয়েছো, তাহলে ওই লোহার বলটা থেকে চারিদিকে কি হচ্ছে, চার্জ কি ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, জাস্ট এটা ইমাজিন করো। এখানে দেখো ফিজিক্স পড়তে গেলে একটা ইমাজিনেশনের অবশ্যই দরকার আছে, কারণ আইনস্টাইন একটা কথা বলেছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। অর্থাৎ ফিজিক্স পড়তে গেলে যেটা তুমি পড়ছো সেটার মাথায় কি তুমি একটা চিত্র, মানে বাস্তব যে চিত্র সেটা মাথায় নিয়ে চলে আসো। ঠিক আছে, তাহলে একটা তুমি ধরে নাও লোহার গোলাকার বল, তার থেকে চারিদিকে কি বলরেখা নির্গত হচ্ছে, আর ওই লোহার বলটাকে ঘিরে আর একটা গোলক আছে। তাহলে দেখো সেই গোলকে প্রত্যেকটা বলরেখা
কি করবে, পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করবে। অর্থাৎ প্রত্যেকটা বলরেখা এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলীয় তল আছে সেই তলটাকে কি করবে, লম্বভাবে ছেদ করবে। আর তলে এই যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলীয় তল, সেই তলটার অভিমুখও কি ওর সঙ্গে কি লম্বভাবে আছে। তাহলে দেখো এখানে এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলীয় তল তার অভিমুখ আর বলরেখার যে অভিমুখ বা ই এর যে অভিমুখ, আমরা জানি বলরেখার অভিমুখকে এখানে ই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে ই এর অভিমুখ আর ওখানে ওই ক্ষেত্রফলটার যে অভিমুখ সেটা কি একই দিকে হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কি 0 ডিগ্রি হবে। এর আগেও সেটা আমরা দেখেছি। তাহলে আলটিমেট এখানে এটা কি হবে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস ইনটু কত, cos 0 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা পাবো। এবার এখানে দেখো ই এর যে ভ্যালু প্রত্যেকটা জায়গায় কি হবে, সেম হবে। অর্থাৎ এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলীয় তলটা আমরা নিয়েছি সেই তলের প্রত্যেকটা বিন্দুতে তোমার কি হবে, ই এর যে ভ্যালু সেটা সেম হবে। তাহলে ইটা এখানে কি কনস্ট্যান্ট, তাহলে ওটাকে বাইরে বার করে দাও। তাহলে দেখো এখানে ই ইনটু ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস ডিএস। এবার দেখো ডিএস টোটাল, ডিএসটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ দেখো এখানে এই ডিএসটা কি, ডিএসটা হচ্ছে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে তল তার উপরের একটা ছোট্ট ক্ষেত্রফল হচ্ছে কত, ডিএস। এবার টোটাল ক্ষেত্রফলটা যদি আমরা যোগ করি বা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কত আসবে, 4 পাই এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে তড়িৎ ফ্লাক্সটা পাচ্ছি, তড়িৎ ফ্লাক্স ফাই, এটা সমান হচ্ছে ই ইনটু 4 পাই এক্স স্কয়ার। এটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স। এবার গাউসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, এই যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স সেটা কার সঙ্গে সমান হয়, ওর অভ্যন্তরে যে তড়িৎ আধানটা আছে সেই তড়িৎ আধান ডিভাইডেড বাই কি, এপসাইলন। তাহলে দেখো গাউসের যে উপপাদ্য সেই উপপাদ্য অনুসারে যদি আমরা বসাই তাহলে দেখো ই ইনটু 4 পাই এক্স স্কয়ার এটা ইকুয়াল টু কত, দেখো ওই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক তার মধ্যে কত আধান আছে, দেখো প্লাস ক্যাপিটাল কিউ আধানটা আছে, তাহলে ওটা বাই কত হবে, এপসাইলন। তাহলে এখান থেকে দেখো ই ইকুয়াল টু কত হবে, 1/4 পাই এপসাইলন ইনটু কত, কিউ বাই এক্স স্কয়ার। বা এখান থেকে দেখো কিউ আর 4 পাই এপসাইলন নট তো ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি ই প্রপোর্শনাল টু কি 1/x স্কয়ার। অর্থাৎ কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে তোমার কি হবে, ইলেকট্রিক যে ফিল্ড সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা কি হবে, তোমার আস্তে আস্তে কমতে থাকবে। বুঝতে পেরেছো? এইবার আমরা দেখব যে এখানে এক্স এর যে ভ্যালু সেই এক্স এর ভ্যালুটা যদি তোমার আর হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি আর হয় তাহলে 2 নম্বরে দেখো ওই যে পয়েন্ট সেই পয়েন্টটা তোমার কোথায় হয়ে যাবে, দেখো সারফেসে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি তোমার এক্স এর যে ভ্যালু এক্স ইকুয়াল টু যদি আর হয় তাহলে দেখো এক্স ইকুয়াল টু আর মানে ওই বিন্দুটা কোথায় হয়ে গেল, সারফেসে হয়ে গেল। তাহলে তখন দেখো ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশান ই ইকুয়াল টু কী আসবে, 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন ইন্টু কী হবে, কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো সারফেস যেটা সেই সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন কোনটা আসলো, এইটা। আর আউটসাইডের যদি কোনো পয়েন্ট হয় সে আউটসাইডের কোনো পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশান সেটা কি হলো, এইটা, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা দেখলাম কি আউটসাইডের কোনো একটা বিন্দু, তারপরে হলো কি সারফেসের কোনো একটা বিন্দু, যে কোনো একটা, দেখো সারফেসের প্রত্যেকটা বিন্দুতে কী হবে, সেম হবে ইলেকট্রিক ফিল্ডটা। এবার আমরা দেখব ইনসাইডের কোনো একটা বিন্দুতে, অর্থাৎ ওই যে নিরেট গোলকটা আছে সেই নিরেট গোলকের ভিতরের কোনো একটা বিন্দু, সেখানে তোমার তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা কত হবে। তাহলে দেখো এখানে ভিতরের কোনো একটা আমরা বিন্দুকে ধরে নেব। তাহলে দেখো এখানে আমরা যে আধানটা দিয়েছি কিউ আধান, কত আধান, প্লাস কিউ আধান। তাহলে এই প্লাস কিউ আধানটা পুরো, এটা মনে রাখবে যেহেতু এটা নিরেট গোলক, তাহলে এই প্লাস কিউ আধানটা পুরো ওই যে নিরেট গোলকটা আছে সে নিরেট গোলকে কী হয়ে যাবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে ইউনিফর্মলি এরকম ডিস্ট্রিবিউট হয়ে আছে। এবার আমরা ভিতরের যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এইটা সেই বিন্দুটা হচ্ছে কি পি। তুমি ধরে নাও ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে কত, এক্স।
তাহলে এক্সটাকে রেডিয়াস বা ব্যাসার্ধ করে আমরা একটা কি করে নিলাম, তল কল্পনা করে নিলাম। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি করব, ওই গাউসীয় যে তল অর্থাৎ এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গাউসীয় তলটা আছে সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, সেটা ইকুয়াল টু কী হবে, ওই তলের অভ্যন্তরের আধান ডিভাইডেড বাই কত, এপসাইলন। ঠিক আছে, তাহলে দেখো এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা আছে, তাহলে দেখো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কি কোন পয়েন্ট, ইনসাইডের কোনো একটা পয়েন্ট। তাহলে দেখো টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বার করব এস ই ডট ডিএস ভেক্টর, এটা ইকুয়াল টু কী হবে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ এস ই ডিএস ইন্টু কথা হবে কস 0 ডিগ্রি। কারণ দেখো ভিতরে কি আছে, ওখানে তড়িৎ বলরেখাগুলো কী হবে, বাইরের দিকে যাবে, অর্থাৎ ই আর ডিএস এর অভিমুখী এখানে একই দিকে হবে। তাহলে আলটিমেট দেখো ই ডিএস আর এখানে cos 0 মানে কি 1 হয়ে গেল, আর ডিএসটা যদি তুমি টোটাল ক্ষেত্রফলটা বার করো তাহলে সেই টোটাল ক্ষেত্রফল আগের মধ্যে কত আসবে, 4 পাই এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বা টোটাল তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, এইবার এই টোটাল যে তড়িৎ ফ্লাক্স আছে এটা কার সঙ্গে সমান হবে, এই টোটাল তড়িৎ ফ্লাক্সটা সমান হবে ওর অভ্যন্তরে যে আধান আছে ডিভাইডেড বাই কত, এপসাইলন। এবার দেখো এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলকটা আছে তার মধ্যে যে আধানটা আছে সেটা তুমি ধরে নাও কত, স্মল কিউ। তাহলে স্মল কিউ ডিভাইডেড বাই কী হবে, এপসাইলন। ঠিক আছে, এইবার এখানে দেখো স্মল কিউ এর ভ্যালুটা আমরা কিভাবে বার করব। দেখো এখানে বড় আর ব্যাসার্ধ যে গোলকটা আছে সেই গোলকের যে আধান, সেই আধানটা কত, ক্যাপিটাল কিউ। আর এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা আছে অর্থাৎ যে গাউসীয় তলটা আমরা কল্পনা করেছি সেই গাউসীয় তলের অভ্যন্তরে যে আধানটা আছে সেটা হচ্ছে কত, স্মল কিউ। এই স্মল কিউটা আমরা কিভাবে বার করব সেটা জাস্ট একটু টেকনিকটা দেখো। এখানে টোটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটা নিয়েছি তাতে কত আধান আছে, ক্যাপিটাল কিউ। আর আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের তোমার সারফেস যেটা, সেই সারফেস কত বা সারফেসের যে ক্ষেত্রফল সেটা দেখো 4 পাই আর স্কোয়ার। আমরা একটা দেখবে রাশিমালা পড়েছিলাম একেবারে ফার্স্ট চ্যাপ্টারে, যে সারফেস ডেনসিটি অফ চার্জ বা আয়তনের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, সেই আয়তনের তলমাত্রিক ঘনত্ব যদি আমরা বসাই, বা আর একটা আয়তনের তলমাত্রিক ঘনত্ব একটা পড়েছিলাম, সারফেস ডেনসিটি অফ চার্জ পড়েছিলাম একটা, সেই সঙ্গে সঙ্গে দেখবে একটা পড়েছিলাম ভলিউম ডেনসিটি অফ চার্জ। এবার যেহেতু এইটা একটা নিরেট গোলক তাহলে টোটাল ভলিউমে কী হবে, এই প্লাস কিউ চার্জটাকে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে টোটাল যেহেতু ভলিউমে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তাহলে এই টোটাল গোলকটার যে ভলিউম সেটা কত আসবে, 4/3 পাই আর কিউ। ঠিক আছে, আর আমরা দেখেছিলাম ভলিউম ডেনসিটি অফ চার্জ সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, রো। অর্থাৎ ইউনিট ভলিউমে কতগুলো বা মোট কতটা চার্জ আছে সেটাকে তোমার বলা হয় কি, ভলিউম ডেনসিটি অফ চার্জ। অর্থাৎ ভলিউম ডেনসিটি অফ চার্জ ইকুয়াল টু কি, টোটাল চার্জ বাই কি টোটাল ভলিউম। তাহলে 4/3 পাই কত আর কিউ। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবং এখানে জাস্ট এটা তোমরা মনে রাখবে বা এখানে এটা ধরে নিতে হবে, যেহেতু এটা একটা গোলক তাহলে সমস্ত আধান তার প্রত্যেকটা জায়গায় কী হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। তার মানে প্রত্যেকটা জায়গায় সারফেস ডেনসিটি অফ চার্জ বা আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা কি সেম হবে। তাহলে দেখো এখানে রো যেটা সেটা হচ্ছে কি আয়তনের তলমাত্রিক ঘনত্ব বা একক আয়তনে আধান। তাহলে একক আয়তনে যদি আধান এইটা হয় তাহলে ভিতরের যে গোলকটা আছে সেই ভিতরের গোলকটার যে আয়তন সেটা কত আসবে, সেই গোলকের যে আধান সেটা আমরা ধরে নিয়েছি কত, স্মল কিউ। তাহলে সেই স্মল কিউ ইকুয়াল টু দেখো একক আয়তনে আধান ইন্টু ওর আয়তন 4/3 পাই এক্সএস কিউ। এটা হবে, ভালো করে দেখো। এখানে দেখো যে আয়তনের তলমাত্রিক ঘনত্ব সেটা কত, রো। এটা কি একক আয়তনে আধান। তাহলে একক আয়তনে আধান যদি রো হয় তাহলে এত আয়তনে আধান কী হবে, একক আয়তনে আধান দিয়ে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। ওকে, তাহলে এইটার দেখো এবার এখানে রোয়ের যে ভ্যালু সেই রোয়ের ভ্যালু কত, কিউ বাই 4/3 পাই আর কিউ ইন্টু এখানে কত 4/3 পাই এক্সএস কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কী হয়ে গেল, কেটে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা কী আসছে,
কিউ ইন্টু এক্সএস কিউব বাই হচ্ছে কত আর কিউব। এটা কার ভ্যালু? এটা হচ্ছে স্মল কিউ, অর্থাৎ যে আধানটা এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে নিরেট গোলকটা আছে সেই গোলকের মধ্যে আছে। তাহলে এখানে স্মল কিউ এর জায়গায় কি আমরা এটা বসিয়ে দেবো। তাহলে দেখো ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু কি, স্মল কিউ এর জায়গায় কত কিউ ইন্টু এক্স স্কোয়ার বাই আর কিউ ইন্টু এখানে কত এপসাইলন। ঠিক আছে, তাহলে দেখো ই ইকুয়াল টু কী হবে 1/4 এপসাইলন ইন্টু উপরে কত আছে কিউ এক্স স্কোয়ার বাই আর কিউ। আচ্ছা এখানে এক্সএস কিউ আছে, দেখো এটা লিখতে ভুল হয়েছে, কিউ এক্সএস কিউ, আর নিচে দেখো এক্স স্কোয়ারটা চলে আসলো। ঠিক আছে, এবার এখানে আলটিমেট দেখো এক্স স্কোয়ার আছে নিচে, উপরে কি আছে একটা এক্স কিউ আছে, তাহলে এইটার সমান আসবে 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর কিউ ইন্টু এখানে কত এক্স। এইটা আমরা কি এর ইকুয়েশান পাবো। তাহলে এখানে দেখো যদি তোমার একটা নিরেট গোলকে আধান দেওয়া হয় তাহলে তার জন্যে আমরা আউটসাইডের যে পয়েন্ট সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকে দেখেছিলাম ই ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু কত ছিল কিউ বাই এক্স স্কোয়ার। দেখেন আমরা কি পেয়েছিলাম ই সমানুপাতিক 1/x স্কোয়ার। আর এখানে যেটা আসছে কি দেখো ই সমানুপাতিক হচ্ছে কত এক্স। তাহলে দেখো আউটসাইডের পয়েন্টে তোমার দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, আর ভিতরে যখন আছে সে ভিতরের ক্ষেত্রে কি হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্বের কি হচ্ছে সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ দেখো কেন্দ্র থেকে তাহলে যত আমরা পৃষ্ঠের দিকে যাব সেখানে তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা কি ইনক্রিজ করবে। এবার ধরো এক্স ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে দেখো এক্স ইকুয়াল টু যখন 0 তখন ই ইকুয়াল টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা নিরেট গোলক তাতে যদি আমরা ইউনিফর্মলি চার্জ দিয়ে ডিস্ট্রিবিউট করে রাখি তাহলে তার যে সেন্টার সেই সেন্টারে তোমার ইলেকট্রিক যে ফিল্ড সেটা কী হবে 0 হবে। সেন্টার থেকে যত আমরা সারফেসের দিকে যাব ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে কি ইনক্রিজ করবে এবং সেটা দূরত্বের সঙ্গে কি সমানুপাতে পরিবর্তিত হবে। তারপরে সারফেসে গেলাম, সারফেসে গেলে কত হয়, সারফেসে দেখো ই ইকুয়াল টু 1/4 এপসাইলন ইন্টু কত কিউ বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। যে সারফেস থেকে যখন আবার আমরা দূরে যাব তখন দেখো 1/x স্কোয়ারের সঙ্গে কী হবে আস্তে আস্তে কি কমতে থাকবে, অর্থাৎ 1/x স্কোয়ারের কি ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যত আমরা দূরে যাব ওখানে কমার যে হার সেটা আস্তে আস্তে কী হবে বেশি হবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে লেখচিত্রটা কীরকম হবে একটু ভালো করে দেখো। তাহলে এখানে আমরা এই দিকে নিলাম এক্স কেন্দ্র থেকে যে দূরত্ব, আর এই দিকে নিলাম ইলেকট্রিক ফিল্ড। তাহলে তুমি ধরে নাও এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত আর, অর্থাৎ সারফেস। তাহলে দেখো এখানে সারফেসে আমরা জানি তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 থেকে আস্তে আস্তে দেখো কি বৃদ্ধি পাচ্ছে, দিয়ে সারফেসে কি ম্যাক্সিমাম হলো, দিয়ে এখানে আবার আস্তে আস্তে কি কমবে। এবার এখানে দেখো এই যে বৃদ্ধিটা পাচ্ছে সে বৃদ্ধিটা পাচ্ছে কি ই সমানুপাতিক এক্স। তাহলে বৃদ্ধিটা যে হারে হবে কমাটা কি তার থেকে বেশি হারে হবে, অর্থাৎ দেখো এটা বেশি তাড়াতাড়ি কি নিচে নামবে। তাহলে এখানে কি ই সমানুপাতিক এক্স আর এখানে ই সমানুপাতিক 1/x স্কোয়ার। এটা হচ্ছে কি সেন্টার, এই সেন্টার বলছে এটা সারফেস, সারফেসে ই ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু এপসাইলন দাও, এটা কিউ বাই কত হবে আর স্কোয়ার। তাহলে এই যে গ্রাফ সেই গ্রাফটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে, এবং গ্রাফের এইটা যে হারে উঠবে এটা তার থেকে বেশি হারে কি নিচের দিকে নামবে। কেন? কারণ এটা দেখো এক্সের সমানুপাতিক আর এটা 1/x এর কি এই এক্স স্কোয়ারের সমানুপাতিক বা এক্স স্কোয়ারের কি ব্যস্তানুপাতিক, বোঝা গেল। তাহলে এই যে দুটো, এবং এখানে দেখো এই লেখচিত্র অঙ্কন করার সময় আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এই দাগটাকে কখনো এর সঙ্গে কি টাচ করে দেওয়া হবে না। কেন টাচ করে দেওয়া হবে না? দেখো এখানে এই দাগটা এর সঙ্গে টাচ করে দেওয়া মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়ে গেল 0 হয়ে গেল। আর ইলেকট্রিক ফিল্ডের এখানে ভ্যালুটা 0 কোথায় হবে, দেখো এক্স ইকুয়াল টু যদি তোমার অসীম হয়, এই জায়গাটা দেখো আমরা তো বাইরের বিন্দুতে পরিবর্তন এটা পেয়েছি। এবার দেখো এক্স ইকুয়াল টু যদি অসীম হয়ে যায় তাহলে তখন ই এর যে ভ্যালু সেই ই এর ভ্যালুটা কী হবে 0 হবে।
তাহলে এইটা এই অক্ষের সঙ্গে টাচ করবে কোথায়? ইনফাইনাইট ডিস্টেন্সে, কিন্তু সেটা তো আমরা যেতে পারবো না ইনফাইনাইট ডিস্টেন্সে, ওই জন্য জাস্ট এত দূর রাখবে, কিন্তু এটা কখনোই টাচ করবে না। কেউ যদি টাচ করে দেয় তাহলে কিন্তু থিওরিটিক্যালি সেটা ভুল। বুঝে গেল? তাহলে এই নিরেট গোলকের এটা খুব ভালো করে দেখবে। নিরেট গোলকের প্রত্যেকটা যে বিন্দু, 3টে বিন্দুর রাশিমালাটা ভালো করে মনে রাখবে এবং তার যে লেখচিত্র সেই লেখচিত্রটা। ওকে, এরপরে যেটা আমরা দেখব যে একটা ধরো পাতলা পাত, সে পাতলা পাতে আধান আছে, সে আধানের জন্যে তোমার যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা কী হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা হচ্ছে তোমার 5 নাম্বার চার্জ শিট। চার্জ শিট মানে হচ্ছে আধান দেওয়া আছে, সেই আধান দেওয়া একটা কি পাতলা পাত। পাতলা পাত এরকম আমরা একটা নিয়ে নিলাম, ধরো এটা তুমি ধরে নাও এইদিকে অনেক দূরত্ব পর্যন্ত আছে, এইদিকে অনেক দূরত্ব পর্যন্ত আছে, বা বিশাল বড়, এতটুকুই ধরে না। দিয়ে এটাতে কি সব প্লাস আধান আছে, সব প্লাস আধানে আহিত আছে, তার নির্দিষ্ট একটা দূরত্বে আমরা কি করব? ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা করব। তাহলে খুব মনোযোগ দিয়ে দেখবে এটা। দেখো পাতলা পাত বলতে খুবই পাতলা পাত, তুমি জাস্ট এরকম কল্পনা করো যে এরকম একটা ধরো খাতার পেজ, দেখো খুবই সরু, তাহলে এর যে বেদ, সে বেদটাকে তুমি যদি 10⁻�0 ধরো, মানে এর যে প্লাস আধান, সে প্লাস আধান দিয়েই কি এই পাতটা তৈরি হয়েছে। মানে এই দিকে আলাদা করে প্লাস আধান আছে, এই দিকে আলাদা করে প্লাস আধান আছে, এমনটা না। মানে এইখানে এই যে পেজটা তৈরি হয়েছে কি একটা মেটেরিয়ালস দিয়ে, সেই মেটেরিয়ালসটাই যদি ধরো চার্জ হয়, তাহলে এরকম একটা কি খুব সরু পাতলা পাত তৈরি হবে। এই যে প্লাসটা এই দিক থেকে দেখা যাচ্ছে, সেই প্লাসের একটা প্রান্ত এই দিকে, ঠিক আছে, একটা প্লাস আধান, তার একটা প্রান্ত হচ্ছে এই দিকটা আর একটা প্রান্ত হচ্ছে এই দিকটা। ওকে, এরকম একটা সরু পাতলা পাত আছে, ঠিক আছে। তাহলে দেখো এইরকম সরু একটা যদি পাতলা পাতে প্লাস আধান থাকে, তাহলে এই দিকে বলরেখা বেরোবে, আবার এই দিকেও কি বলরেখা বেরোবে। এরকম বলরেখা দুই দিকে কি নির্গত হবে, আউটওয়ার্ড ডিরেকশনে তখন বলরেখা কি নির্গত হবে। তাহলে এখানে আমরা কি করব? ফ্লাক্স বার করব। ফ্লাক্স বার করার জন্য আমরা এখানে ধরে নাও এরকম একটা চোঙ কল্পনা করে নিলাম, ভালো করে দেখো, এরকম একটা আছে, আর এই দিকে আর একটা আছে পিছনের দিকে, ধরো এখানে এই দিকে আর একটা চোঙ আছে। মানে দেখো এখানে এইটা পাতটা, সেই পাতের এই দিকে একটা চোঙ ধরো এরকমভাবে আছে, আর একটা এইদিকে, বা তুমি ধরে নাও এই পেনটাকে এরকমভাবে এর মধ্যে কি করে দিলে, প্রবেশ করে দিলে। ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে পেনটা আছে, পেনটা তুমি ধরে নাও কি চোঙ, তাহলে এখানে পেনটার একটা অংশ দেখো এই দিকে আছে, একটা অংশ এই দিকে আছে। ওকে, এইবার কি হলো, এইখানে যে ক্ষেত্রফলটা আছে, এই যে ক্ষেত্রফল সেটা তুমি ধরে নাও কত ডিএস, আর এইদিকে যে ক্ষেত্রফল সেটা তুমি ধরে নাও কত ডিএস। তাহলে দেখো তড়িৎ যে ফ্লাক্সটা বেরোবে, ফ্লাক্সটা কি এই দিকে এবং ওই দিকে। তাহলে দেখো এখানে দুটো তল আছে চোঙটার, একটা হচ্ছে কি বক্রতল, আর একটা হচ্ছে এখানে কি বৃত্তাকার তল। দেখো এই বক্র যে তলটা আছে তার যে ডিরেকশন, সেই ডিরেকশনটা এন ক্যাপ তুমি কি ধরে নাও এই দিকে, কারণ আমরা জানি যে কোনো একটা তলের অভিমুখ সেই তলের সাপেক্ষে কি লম্ব হবে। ধরে নাও এইটা যদি চোঙ হয়, তাহলে এই যে তলটা আছে সেই তলের অভিমুখ এই দিকে, আর এখানে যে তলটা আছে সেই তলের অভিমুখ এই দিকে। তাহলে ডিএস এর যে ডিরেকশন, সেই ডিএস এর ডিরেকশন কী হবে, এই দিকে হবে। আর বলরেখা যেগুলো নির্গত হবে, সে বলরেখা দেখো ডাইরেক্ট এইভাবে নির্গত হবে। এগুলো হচ্ছে কি বলরেখা। তাহলে এই বলরেখা মানে কার ডিরেকশন, ই এর ডিরেকশন। তাহলে এখানে দেখো এই এন ক্যাপ মানে এই বক্রতল যেটা, সে বক্রতলের ডিরেকশন এই দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে। অর্থাৎ এখানে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হওয়ার জন্যে তোমার ওই তলের মধ্য দিয়ে কোনো রকম কি তড়িৎ ফ্লাক্স যাবে না, তাই তো। কারণ আমরা তড়িৎ ফ্লাক্সের ইকুয়েশন কি জানি, ই ডিএস কস থিটা। তাহলে এখানে যেহেতু থিটার ভ্যালু কত 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে ওর মধ্যে দিয়ে কোনো রকম ইলেকট্রিক ফ্লাক্স যাবে না। আর এইখানে যে ডিএস তলটা আমরা ধরেছি,
আর এখানে যে ডিএস তলটা ধরেছি তার ডিরেকশন দেখো এই বরাবর, তাহলে এর এন ক্যাপ এই দিকে, এর এন ক্যাপ হচ্ছে এই দিকে। তাহলে দেখো ই আর এই ডিএস ক্ষেত্রফলের যে ডিরেকশন সেটা কি একই দিকে আছে, অর্থাৎ এখানে মধ্যবর্তী যে কোণ সে মধ্যবর্তী কোণটা হচ্ছে কত 0 ডিগ্রি, তার মানে ওর জন্য কি একটা তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে। আর বক্রতলের জন্য তড়িৎ ফ্লাক্স কী হবে 0 হবে। এবার দেখো এইদিকে একটা তল আছে, এইদিকে একটা তল আছে, তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে দেখো টোটাল তড়িৎ ফ্লাক্স যদি আমরা বার করি ফাই, এটা ইকুয়াল টু দেখা হবে 2E ইন্টু কী হবে ডিএস, এটা পাওয়া যাবে। কারণ এইদিকে একটা তল আছে তার জন্যে কি ইডিএস, আর এইদিকে একটা তল আছে তার জন্য কি ইডিএস, তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কী হবে 2EDS। এবার এই টোটাল তড়িৎ ফ্লাক্সটা ইকুয়াল টু আমরা কি জানি, যে ওই সারফেসের অভ্যন্তরে যে আধানটা আছে সেই আধান ডিভাইডেড বাই কি এপসাইলন, ঠিক আছে। এবার আমরা সেটা বার করব, ভালো করে দেখো তাহলে। তাহলে এই টোটাল তড়িৎ ফ্লাক্স কত ই ইন্টু ডিএস, এটা ইকুয়াল টু কী হবে, এটা ইকুয়াল টু দেখা হবে এই চোঙটা যেটুকু অংশ কতটুকু অংশের মধ্যে দিয়ে গিয়েছে দেখো ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে তুমি ধরে নাও ওর মধ্যে ওই ডিএস ক্ষেত্রে যে আধানটা আছে সেটা হচ্ছে কত কিউ, তাহলে কিউ বাই কত এপসাইলন হবে। এবার এখানে দেখো কিউ এর ভ্যালু আমরা কিভাবে বার করব, তুমি ধরে নাও এই যে পাতটা আছে সে পাতের সারফেস ডেনসিটি অফ যে চার্জ সেটা তুমি ধরে নাও কত সিগমা। আমরা জানি সারফেস ডেনসিটি অফ চার্জ মানে কি, তার ডেফিনেশন কী ছিল, যে ইউনিট সারফেসে যে পরিমাণে চার্জ থাকে, অর্থাৎ দেখবে সিগমা এটা ইকুয়াল টু তোমরা কি পড়েছো কিউ বাই এ, একেবারে ফার্স্ট চ্যাপ্টারতে ছিল স্থির তড়িতের যে প্রাথমিক ঘটনাবলী, সেখানেই তোমরা এটা জেনেছো যে একক ক্ষেত্রফলে যে আধান সেইটা। তাহলে দেখো ডিএস ক্ষেত্রফলে আধান কত হবে, ভালো করে দেখো একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান কি হবে সিগমা ইন্টু ডিএস, তাহলে এটাই কী হবে কিউ হবে। ভালো করে দেখো এইখানে এই যে অংশটুকু আছে আরেকবার বলে দিচ্ছি, দেখো এই জায়গাটায় এই খাতার পেজটাকে এরকম ফুটো করে আমরা চোঙটা কল্পনা করেছি, তার মানে এই যে ফুটো অংশটুকু হয়েছে ওইটাই তো চোঙটার আয়তন, এই চোঙের ক্ষেত্রফল বৃত্তাকার যে তলটা আছে, তাহলে সেই তলটার ক্ষেত্রফল হচ্ছে ডিএস, আর ওই জায়গাটায় আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা কত সিগমা, তাহলে এই অংশটুকুর আধান কত হবে, এই অংশটুকুর আধান হবে সিগমা ইন্টু ডিএস, তাহলে ওই অংশটুকুর আধানটাকেই কি চোঙটা ক্লোজ করে রেখেছে। তাহলে এখানে দেখো এইটাই কী হবে 2EDS যেটা আছে এটা ইকুয়াল টু কী হবে সিগমা ইন্টু ডিএস ডিভাইডেড বাই কত এপসাইলন। তাহলে দেখো ডিএস ডিএস কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু কী হবে সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এইটাই হচ্ছে এই যে পাতটা আছে সেই পাতের জন্য যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। তাহলে এখানে দেখো এই জায়গাটায় তুমি যদি একটা বিন্দু নাও, এই বিন্দুর চারিদিকে একটা ডিএস ক্ষেত্রফল কল্পনা করলে সেইভাবে, তাহলে এখানে ডিএস ক্ষেত্রফলটা এই দিক দিয়ে বেরিয়ে আসলো, তাহলে ও একটা কি চার্জ ক্লোজ করে রাখলো, তাহলে তার সাহায্যে আমরা কি করলাম ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন ওই বিন্দুতে সেটা বার করলাম। তাহলে এখানে একটা চুঙাকৃতি গাউসিয়ান তল কল্পনা করে নিই। এবং এখানে একটা জিনিস দেখো যে একটা পাত যেটা আছে সেই পাতের জন্যে যে কোনো একটা বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন বা ইলেকট্রিক ফিল্ডের যে রাশিমালা সেটা দেখো দূরত্বের উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ একটা এরকম তুমি বড় ধরো পাত নিয়ে নিলে, ওকে, তাহলে এই পাতের এখানে যে ইলেকট্রিক ফিল্ড হবে এখানেও কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হবে। অর্থাৎ কেন হচ্ছে, কারণ দেখো এখানে আমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি সেই ইকুয়েশনের দূরত্বের কিন্তু কোনো রকম রাশিমালা নেই। অর্থাৎ এতটা দূরে যা হবে এতটা দূরেও কী হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হবে, দূরত্বের উপরে কি ডিপেন্ড করছে না। বোঝা গেল? তাহলে দেখো এখানে যেটা আমরা করলাম একটা পাত, সে পাতটাকে কি সুষমভাবে আহিত করেছি, সেই সুষমভাবে আহিত করলে তার যে কোনো একটা যে বিন্দু সেই বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালা সেই রাশিমালা কোনটা আসছে এইটা। এবার এটা যদি তোমার এরকম পাতলা পাত না হয়ে কোনো একটা তল হতো তাহলে তখন কীরকম হতো ভালো করে দেখো। তল বলতে তুমি জাস্ট এরকম ধরে নাও এটা একটা ধরো মোটা তল, ওইটা একটা পেজ ছিল আর একটা ধরো বই, তাহলে এরকম যদি তোমার মোটা একটা পাত হয় তাহলে তার ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কীরকম আছে, ক্যালকুলেশনে সেম হবে, জাস্ট একটা জায়গায় আলাদা। দেখো আগেরটা ছিল কি একটা পাতলা পাত,
আগে একটা এরকম আমরা চোঙ কল্পনা করলাম, এদিকে একটা বেরোবে। এখানেও পাতলা পাতের ক্ষেত্রেও কি করো, এদিকে একটা তুমি কি এই পাত বলতে এটা একটা তল, তাহলে এইদিকেও একটা চোঙ নাও, এইদিকে একটা চোঙ, এরকম একটা গাউসিয়া তল আমরা কি কল্পনা করে নেব। দেখো আগের ক্ষেত্রে যেহেতু খুব পাতলা, মানে শুধু প্লাস আধান দিয়ে ওইটা গঠিত হয়েছিল। এবার এই পাতটাতে তুমি যদি প্লাস আধান দাও, দেখো এই দিকেও প্লাস আধান থাকবে, আবার এই দিকেও কী হবে, প্লাস আধান থাকবে। তাহলে ওই চোঙটা দ্বারা সীমাবদ্ধ যে আধান, সে আধানটা কত হবে, এই দিকে যে আধানটা আছে সেটাও হবে, আবার এই দিকের আধানটাও কি তার সঙ্গে যোগ করতে হবে। তাহলে দেখো যদি তোমার পাত বলে তাহলে তখন তার ক্ষেত্রে ইকুয়েশনটা কীরকম হবে। তাহলে 6 নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে চার্জ সারফেস। তাহলে এটা 6 নম্বর অ্যাপ্লিকেশান। আগেরটা কি ছিল, একটা শিট বা একটা পাতলা পাত, আর এটা হচ্ছে কি একটা তল। তল মানে কি দুই দিকে আধান থাকবে। তাহলে এখানে দেখো ইলেকট্রিক ফ্লাক্সটা কত আসবে, 2E ইন্টু কত ডিএস। কেন, কারণ এই দিকেও একটা ডিএস ক্ষেত্রফল আছে, ওই দিকেও একটা কি ডিএস ক্ষেত্রফল আছে। তাহলে এটা হবে। এবং ওখানে দেখো আমরা যে চার্জটা বার করেছিলাম কত, সিগমা ইন্টু ডিএস। কিন্তু যদি তোমার এরকম পাত হয় তাহলে এই দিকে কতটা চার্জ আছে, সিগমা ইন্টু ডিএস, এইদিকে কত চার্জ আছে, সিগমা ইন্টু ডিএস। তাহলে টোটাল চার্জ কী হবে, দেখো 2 ইন্টু সিগমা ইন্টু ডিএস। তাহলে তার ক্ষেত্রে কী হবে, 2 ইন্টু সিগমা ইন্টু কি ডিএস। তাহলে দেখো ডিএস ডিএস কেটে গেল, ও এই চার্জটা বাই নিচে আবার কত একটা এপসাইলন থাকবে। তাহলে এখানে ডিএস ডিএস কাটলো, 2 2 কাটলো, তাহলে ই ইকুয়াল টু কী হবে, দেখো সিগমা বাই এপসাইলন। তাহলে যদি একটা তোমার শিট বা পাত হয় তাহলে তার ক্ষেত্রে ইকুয়েশনটা কী ছিল, ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন। যদি একটা পাত হয় তাহলে সিগমা বাই কী হবে, এপসাইলন হবে। এবং এখানেও দেখো পাতের ক্ষেত্রেও যে কোনো বিন্দুতে তোমার যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা ডিস্ট্যান্স বা দূরত্বের উপরে কিন্তু নির্ভর করে। অর্থাৎ ওই বিন্দুটা পাত থেকে কতটা দূরে আছে, কতটা কাছে আছে তার উপরে কিন্তু কি ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশন, এটা ভালো করে মাথায় রাখবে। এবং এখান থেকে একটা স্পেশাল কেস, এটা ভালো করে মনে রাখবে। স্পেশাল কেসটা কীরকম, দেখো আমরা দুটো এরকম পাত নিচ্ছি, পাতটাকে জাস্ট আমি এরকম একটা রেখা দ্বারা প্রকাশ করছি, বা আচ্ছা পাতই ধরে নাও। এটা একটা ধরো পাত আছে, এটাতে প্লাস চার্জ আছে, প্লাস চার্জ দিয়ে আমরা কি করেছি, একে ডিস্ট্রিবিউট করেছি। আর এখানে এর সঙ্গে সমান্তরালে আর একটা কি আছে, অন্য পাত আছে, এটাতে মাইনাস আধান কি করেছে আমরা দিয়েছি। একটাতে প্লাস আছে, একটাতে মাইনাস আছে, একই রকমভাবে ডিস্ট্রিবিউট আছে। অর্থাৎ তুমি ধরে নাও এর সারফেস ডেন্সিটি হচ্ছে কত, প্লাস সিগমা, সারফেস ডেন্সিটি অফ চার্জ কত, প্লাস সিগমা, এর সারফেস ডেন্সিটি অফ চার্জ মাইনাস সিগমা। ঠিক আছে, তাহলে দেখো এরকম পজিশনে যদি আমরা এর জন্যে আমরা কি করি, তড়িৎ ক্ষেত্র বার করি। সেই তড়িৎ ক্ষেত্র কী হবে, দেখো এর জন্য তড়িৎ ক্ষেত্র হবে ই ইকুয়াল টু তোমার সিগমা বা মাইনাস সিগমা ইন্টু কত হবে, 2 এপসাইলন। এটা হবে কেন এখানে, কারণ দেখো যেহেতু এটা মাইনাস চার্জ আছে, বা আমরা যদি এইভাবে বলতে পারি যে মাইনাস মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশন এই দিকে হবে। ঠিক আছে, মাইনাসটা ধরো দেওয়ার দরকার নেই, কারণ যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করি সেখানে প্লাস মাইনাস দিই না, জাস্ট আমরা কি যদি মাইনাস চার্জ হয় ভিতরের দিকে আর প্লাস চার্জ হলে বাইরের দিকে, এটা আমরা আগেই দেখেছি। তাহলে দেখো এইটার জন্যে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সিগমা বাই 2 এপসাইলন, তার ডিরেকশন কোন দিকে, এই দিকে। আর এই পয়েন্টে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, দেখো দূরত্বের উপর ডিপেন্ড করছে না। তাহলে এখানেও আচ্ছা এটা তুমি E1 ধরে নাও, আর এই প্লাস চার্জের জন্য যেটা সেটা E2। তাহলে E2 সমান কী হবে, সিগমা ইন্টু এই সিগমা বাই 2 এপসাইলন। এবং এর এখানে যেহেতু প্লাস চার্জ আছে তাহলে বলরেখা যদি যায় তাহলে বাইরের দিকে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হবে, এই জায়গায় এই দিকে হবে, তাই তো। তাহলে দেখো এই জায়গাটাই টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, একটা হচ্ছে ভিতরের দিকে সিগমা বাই 2 এপসাইলন, আর একটা হচ্ছে বাইরের দিকে সেটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এখানে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড সেটা কত হয়ে যাবে, দেখো 0 হয়ে যাবে।
ঠিক একই রকমভাবে তুমি যদি এই দিকের কোনো একটা বিন্দু নাও তাহলে দেখো এর জন্যে বাইরের দিকে আর এর জন্যে কী হবে এই দিকে, দিয়ে এখানেও এই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড সেটা কী হবে 0 হবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি মাঝখানের কোনো একটা বিন্দু নাও তাহলে সেখানে কি হবে, ভালো করে দেখো। এবার যদি আমরা মাঝখানের কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দুতে আমরা রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড কথা হবে সেটা বার করব। মাঝখানের এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কি পি বিন্দু, ক্লিয়ার। তাহলে দেখো এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এইদিকে। কেন, কারণ এখানে প্লাস মানে এই কী করবে, বলরেখা এই দিকে যাবে। তাহলে এর জন্য যেটা সেটা তুমি ধরে নাও E1, সেটা কথা হবে সিগমা বাই 2 এপসাইলন। এর জন্য যেটা সেটা দেখো এ যেহেতু মাইনাস, তাহলে বলরেখা কি এই দিকে যাবে, তাহলে সেটা দেখো সেম ডিরেকশানে। তাহলে এখানে দেখো এটার জন্য তুমি ধরে নাও E2, তাহলে সিগমা বাই কত 2 এপসাইলন হবে। এবং টোটালটা কী হবে, টোটালটা E ইকুয়াল টু দেখো E1 প্লাস কত E2, যেহেতু দুটো কি একই দিকে, তাহলে আলটিমেট এটা দেখো আর E1 আর E2 সমান, তাহলে 2E1 লিখতে পারি। 2E1 মানে কি 2 ইন্টু কথা হবে দেখো সিগমা বাই 2 এপসাইলন, অর্থাৎ এখানে কি আসছে সিগমা বাই এপসাইলন, এটা তোমার চলে আসবে। দেখো এবার এখানে তুমি যদি এইটা এরকম পাতলা পাত না নিয়ে একটা তল কল্পনা করো, মানে একটা মোটা তল, তাহলে এখানেও একই রকমভাবে এই দিকের পয়েন্ট এবং এই দিকের পয়েন্টে তোমার রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ড সেটা কী হবে 0 হবে। আর মাঝখানটায় কত হবে, মাঝখানটায় কত হবে সেটা জাস্ট ভালো করে লক্ষ্য করো। এবার দেখো এখানে যেটা আমরা করলাম সেটা কি পাত, একবার খুবই পাতলা। এবার পাত না হয় যদি তল হতো, তাহলে এখানে এই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমরা তলের ক্ষেত্রে দেখলাম কত E1 ইকুয়াল টু তখন কত আসবে সিগমা বাই এপসাইলন হবে। আর একই রকমভাবে E2 যেটা সেটাও কি সিগমা বাই এপসাইলন হবে। এবং মাঝখানের যে পয়েন্ট সেই পয়েন্টে দুটো ডিরেকশন কি সেম হবে, তাহলে তোমার রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু কী হবে দেখো 2 সিগমা বাই কত তখন কী হয়ে যাবে এপসাইলন হয়ে যাবে। তাহলে এই দুটো স্পেশাল কেস কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে, যে পাতলা পাত বা একটা তল যদি হয় তাহলে সেই তলের ক্ষেত্রে বা পাতের ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশান বা ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা তোমার দূরত্ব যেটা সেই দূরত্বের উপরে কি নির্ভরশীল না, অর্থাৎ এখানে যা হবে অনেক বেশি দূরেও কী হবে সেম হবে, ঠিক আছে। আর দুটো পাত বা দুটো তল যদি এরকম থাকে তাহলে এই দিকের প্রত্যেকটা বিন্দুতে তোমার কী হবে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। দেখো এখানে 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 যে কোনো একটা বিন্দুতে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বার করো সেটা 0 হবে, এইদিকেও কি 0 হবে। মাঝখানটা কী হবে, দুটো ডিরেকশান সেম হওয়ার জন্যে মাঝখানে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। এবং সেটা মনে রাখবে যদি পাতলা পাত হয় তাহলে তখন রেজাল্ট্যান্টটা কী হবে সিগমা বাই এপসাইলন হবে। আর যদি পাতলা পাত না হয়ে তোমার একটা তল হয় তাহলে তখন তার ক্ষেত্রে কী হবে 2 সিগমা বাই কত এপসাইলন হবে। ওকে, তাহলে এইগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। এরপরে এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের যে এমসিকিউ সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর যারা এই 2022 সালে এইচএস দেবে তাদের জন্য বলছি এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেই পরের চ্যাপ্টারের ভিডিও কমপ্লিট করা আছে। তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটার, তারপরে ওহমস ল, কারশফের সূত্র, ম্যাগনেটের টোটালটা কমপ্লিট করা আছে। আর লাস্টের দিকে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা আছে। তোমরা পরপর ওই ভিডিওগুলোকে দেখে তোমরা নিজেকে কি করো তৈরি করো পরীক্ষার জন্যে, ঠিক আছে। আর এরপরে লাইট যেটা সেই লাইটটা শুরু করব এই ইলেকট্রিক ফিল্ডের যে প্রবলেম সেই প্রবলেমগুলো শুরু হয়ে গেলে। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। বিশেষ করে ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটার এইগুলো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই।